সময় এই ভোগান্তিগুলি এত এক্সট্রিমে চলে যায় তখন হয়তো আমরা এই আকাশিক রেকর্ডের হ্যাঁ বললো যে রুমকি আই ডোন্ট নো ওয়াই মানে ওর জামাইবাবুকে পছন্দ করা শুরু করলো, বাট যাই হোক ওর ইমোশনটাকে ও কন্ট্রোল করলো। কাজ করার জন্য দিল্লি যাবে, তো দিল্লি থাকবে কোথায়? অবভিয়াসলি ওর দিদির ফ্ল্যাটেই থাকবে। বলো বা আমার মেয়ে বলো বা আমার মা বাবু, আগের জন্মেও নিশ্চয়ই কোনো কিছু ছিল। দেখছি সব ঘড়ি আস্তে আস্তে আধা ঘন্টা এগিয়ে যাচ্ছে। কি হলো, প্রত্যেকটার মোবাইল তো নষ্ট হতে পারে না, খালি ওই টাইমের প্রবলেম হচ্ছে, আর কোনো কিছু প্রবলেম নেই। আকাশিক রেকর্ড, পিএলআর, এই দুটো শব্দের সঙ্গে হয়তো আজকে আমরা অনেকজনই আছি ওয়াকিবহল। কথায় গল্প ভূতের আড্ডা স্টেশনেই তো আকাশী রেকর্ডের একটা একাধিক ঘটনা চলে এসছে। কেন বলছি বুঝতেই পারছেন, ঘটনা এইরকমই কিছু এসছে। আজকে দুটো ঘটনা শোনাবো, যার মধ্যে প্রথমটা হলো আকাশিক রেকর্ড, যেটা হয়তো আমাদের এই যে এই জীবনে যত রকমের প্রবলেম আছে জানেন তো, এই প্রবলেমগুলি কোথাও না কোথাও আমাদের পূর্ব জন্মের বা গেল জন্মের গত জন্মের কিছু কর্মফলের জন্য কিন্তু এই ভোগান্তিগুলি হয়। অনেক সময় এই ভোগান্তিগুলি এত এক্সট্রিমে চলে যায় তখন হয়তো আমরা এই আকাশিক রেকর্ডের হেল্প নেই বোঝার জন্য যে কি হয়েছিল। এবং সেই ক্ষেত্রে কিছু কিছু সলিউশন, যেমন ক্ষমা প্রার্থনা করা বা কারোর প্রতি রাগ, বা অনেক কিছু সলিউশন আছে যেটা না হয় ঘটনা শুরু করার পরেই আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি আজকেও দুটি ঘটনা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। প্রথম ঘটনাটি খুবই মারাত্মক, খুবই সেন্সিটিভ একটা ঘটনা, যেটা এক মায়া পাঠিয়েছেন, এবং দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে অপর্ণা দত্ত। হুম। তো যারা এরকম ভাবেই ভাবছো ঘটনা শেয়ার করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছো বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড ঘটনা প্লিজ পাঠাবেন না, তাহলে তো ইউনিকনেসটা বজায় থাকে না। না তো চলো, ট্যাগ লাইনটা না হয় পরেই বলছি, এই ঘটনাটা শুনিয়ে নি। আচ্ছা, মায়া। মায়া মানে উনি যখন ঘটনাটা পাঠান খুবই ইতস্তত বোধ করছিলেন, বাট আমি মনে করি কি জানেন তো, মায়া আমরা সবাই জানেন তো কি বলবো, পরিস্থিতির শিকার, বা সময় এমন কিছু একটা পরিস্থিতি ক্রিয়েট করে দেয় যে আমরা শিকার হয়ে যাই। হ্যাঁ, সেটা যদি ভুল হয় সেটার থেকে কি করে বের হবো বা সেই ভুলটা সংশোধন কি করে করা যায়, সেটা ভাবাই হবে হয়তো বুদ্ধিমানের কাজ। তো মায়া ছোটবেলায় উনি মানে ওনার দিদি মায়া, এক ভাই মানে দুই বোন আর কি ওরা। তো দিদির নাম আমি অনামিকা দিচ্ছি, বুঝতেই পারছো এত একটা সেন্সিটিভ ইস্যু না, নাম তো প্রকাশ অবভিয়াসলি না, পার্সোনাল ম্যাটার। তো যাই হোক, অনামিকা এবং মায়া। তো মায়া বলতো ছোটবেলা থেকে না দিদির পার্সোনালিটি রুমকে আমি বুঝতাম না কি, কখনো কখনো দিদি পুরো মায়ের মতো স্নেহ করে, টেক কেয়ার করে, আবার কখনো কখনো দেখি কি দিদি আমাকে মানে উল্টা পুল্টা কথায় মানে ফাঁসিয়ে দেয়। বাবার হাতে কত যে মার খেয়েছি, করেছে নিজে দোষ, আমাকে ফাঁসিয়ে দেয়। তো আমার কোথাও না কোথাও খুব রাগ উঠতো। আবার কখনো কখনো দেখতাম রুম কি, হয়তো নিজের টিফিন হয়তো কোনো কেউ শেয়ারিং এ খুব ভালো একটা জিনিস দিয়েছে, না খেয়ে আমার জন্য নিয়ে আসে। আবার এই দিদি ধরো বাবা হয়তো কিছু বলেছিল বা বাবা কিছু হয়তো বলেছিল এই জিনিসটা ধরতে, না ও আমাকে ইচ্ছে করে বলেনি, আর আমি হয়তো ধরে ওই জিনিসটা নষ্ট হয়ে গেছে। বাবা তখন দিদি বলে আমি তোকে বলেছিলাম, হয়তো দিদি দেখেছে কিন্তু ইচ্ছে করে আমাকে বলেনি, যে বাবা মানা করে দিয়েছে। তো এরকম ছুটকো পুটকো অনেক ঘটনা আছে। আমি না বুঝে উঠতে পারতাম না যে দিদি আমাকে সহ্য করতে পারে না, আবার কই নিজে না খেয়ে তো খাওয়াও নিয়ে আসে, আমি না বুঝতে পারতাম না, নাকি হিংসে করে। তো ছোটবেলায় তো দেখো এই জিনিসটা হয়, প্রত্যেকটা ভাই বোনের মধ্যে একটু হিংসে থাকে, একটু মার মার একটু মারামারি হয়, যেটা হয় সিবলিংসদের মধ্যে। তো ওটাই ভেবে বড় হচ্ছে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা না খুব খারাপের দিকে এগিয়ে গেল। সেটা হলো আমার দিদি, ওর অ্যারেঞ্জ ম্যারেজই ছিল, তো যখন মানে জামাইবাবু দেখতে আসলো, তো ঠিক আছে দিদির পছন্দ হয়েছে, দিদি বিয়ে করবে। তো মায়া একটা খুব অদ্ভুত কথা আমাকে বললো যে রুমকি আই ডোন্ট নো ওয়াই, মানে কেন, আমি তো জানতামই যে ছেলেটা আমার দিদির সঙ্গে দেখা মানে বিয়ে হবে, ওই প্রপোজালে এসছে। ছেলেটাকে দেখে না আমার লাভ এট ফার্স্ট সাইট যাকে বলে, মানে ওর প্রতি একটা অনুভূতি আসা শুরু করলো, মানে যদি আমার কোনো হাজবেন্ড হয় এই হতে হবে, এইরকম টাইপের। বলে আমি জানি না, আউট অফ মানে কি বলবো, কোনো কিছু না, কেন যে এইসব থিঙ্কিং আমার মাথায় আসলো আমি নিজেও বলতে পারি না। অথচ আমি জানি এটা অ্যারেঞ্জ ম্যারেজ, মানে ছেলেটাও ভালো, ঠিক আছে, বাট কোথাও না কোথাও, আর এটা তো জানো মানে যখন মানে উনি
80s জন্ম। হ্যাঁ, বলছে তখন তো জানো ঘরে বড় দিদি ছেড়ে তো ছোটকে দেওয়া যায় না, আর তার উপর দিদিকে দেখতে এসছে বোনের পছন্দ হয়ে গেছে, এটা উল্টো হয়। মানে যাকে দেখতে এসছে ওকে পছন্দ না করে হয়তো ছোট বোনকে পছন্দ করে নেয়, বাট এখানে উল্টো হয়েছে। হ্যাঁ, ছোট বোন ওর জামাইবাবুকে পছন্দ করা শুরু করলো, বাট যাই হোক ওর ইমোশনটাকে ও কন্ট্রোল করলো। অ্যান্ড দিদির তো বিয়ে হয়ে গেল, দিদির বিয়ে হয়ে উনি, আমি না এখানে মানে ও আউট অফ ওয়েস্ট বেঙ্গলই গেছে, বাট আমি পার্টিকুলার জায়গাটার নাম বলছি না, আমি না হয় ধরে দিলাম দিল্লি, ওরা দিল্লি গেছে, ঠিক আছে। তো ওই জিনিসটাকে তো দাবিয়ে রেখেছে, সফট কর্নার তো ছিলই। তো বিয়ের পর পর যখন প্রথম বাচ্চা হলো, দিদি আর কি এখানে আসলেন, তো দিদিও জামাইবাবু এসে বাচ্চাটাকে একবার দেখে গেল। তখন বাচ্চা তো ছোট, মানে দিদি তো তখন বুঝতেই পারছো বাচ্চাকে রেখেও যেতে পারে না, তো শালির সঙ্গে জামাইবাবু খুব ঘুরেছে আর কি। মানে এই টুকটাক বাচ্চার কেনাকাটি হোক বা টুকটাক খাওয়া খাওয়া দাওয়া হোক, দিদির জন্য কিছু কেনা হোক। কোথাও না কোথাও মায়া বলছে যে আমার না কোথাও না কোথাও মনে হচ্ছে, উনি হয়তো বলেননি যে উনি আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন, কিন্তু কোথাও না কোথাও না মনে হচ্ছিল উনিও একটা একটা তো কিছু অ্যাট্রাকশন আছে আমার উপর। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে এটা শালি জামাইবাবু হতেই পারে, বাট না, আমার না ওরকম মনে হয়নি। প্রচন্ড অদ্ভুত লাগলো, অথচ উনি কিন্তু কোনোদিনও আজ অব্দি, আজকে যে আমি এত সব আকাশিক রেকর্ডও করিয়েছি, আজ অব্দি কিন্তু উনি আমাকে কোনোদিনও মুখ ফুটে বলেননি আই লাভ ইউ বলে, বা আমি তোমাকে পছন্দ করি বলে। হ্যাঁ, কিন্তু ওনার যে অ্যাকশন গুলি ছিল না, ওগুলি মনে হতো যে কোথাও না কোথাও উনিও আমাকে পছন্দ করে। এই গেল চ্যাপ্টার। তো ঠিক আছে, গেল, যাওয়ার পর উনি ইয়েতে চলে গেলেন, তো দিল্লিতে একটা কোর্স করার জন্য মোস্ট প্রবাবলি, মানে আগে তো অনেক বিউটিশিয়ান শেহনাজ আছে, আরো অনেক আছে না, একটা কোর্স করার জন্য ও বিউটিশিয়ানের কোর্স শিখছিল তখন, মায়ের কথা বলছি। তো একটা ক্লাস করার জন্য দিল্লি যাবে, তো দিল্লি থাকবে কোথায়, অবভিয়াসলি ওর দিদির ফ্ল্যাটেই থাকবে। তো দিদির ফ্ল্যাটে গেছে, তো বলছে ওই আবার সেই প্রবলেম, দিদি যেমন আমাকে সহ্য করতে পারে না, জামাইবাবুর সঙ্গে দেখলে তেরে রেড়ে তেরে করে আসে, অথচ রুমকি বিশ্বাস করো আমি নিজেকে কন্ট্রোল করেই রাখতাম, জামাইবাবুর সঙ্গে যথেষ্ট দূরত্ব মেনটেন করেই কথা বলতাম। ঠিক আছে, মানে জামাইবাবু একা থাকলে ওই রুমে যেতামই না। হ্যাঁ, তথাপিও দিদি জানে না কেন মনে হয় কি শতানের সঙ্গে যেমন বিহেভ করে ওই রকম। আস্তে আস্তে জিনিসটা খুব বাচ্চা বাত্তার হয়ে যাওয়া শুরু করলো। আমি কোর্সটা আধা করেই ফিরে আসলাম বাড়িতে। মানে মেন্টাল টেনশনটা না, টর্চারটা আমি নিতে পারছিলাম না, আমি এখন এগুলি করবো না, আমি আমার কোর্সের দিকে ধ্যান দেবো। কারণ একটা মেকআপ আর্টিস্ট হলেও প্রচন্ড সূক্ষ্ম কিন্তু এই জিনিসগুলি শেখা, মানে তুমি আইব্রো কিভাবে বানাবে, বা এক একটা ফেসের কিরকম মেকআপ হবে, কত রকমের সূক্ষ্ম কাজ থাকে। যারা মেকআপ আর্টিস্ট আছো হয়তো আমার এই চ্যানেলে, তারা হয়তো আমার সঙ্গে অ্যাগ্রি করবে, আমার থেকে তো ভালো তোমরা জানো, তাই না? তো উনি খুব সুন্দরভাবে এই জিনিসগুলো, তো দেখো মাথা ঠান্ডা করে শেখার কথা না, কত রকমের কত কিছু, নিজেরও তো অনেক রকমের আইডিয়া হয় না। বলছে আমি ওইরকম আইডিয়া কি করবো, আমার মাথার মধ্যে এগুলিই ঘুরতো। ঠিক আছে, তো একটা দূরত্ব তো জামাইবাবু দিদির সঙ্গে ওর চলে এসেছিল, আর দিদি তো ওকে দুই চোখে দেখতে পারে না এখন, আগে যাও একটু ভালোবাসতো, মানে এখন যেমন ওর চরম শত্রু। ঠিক আছে, অথচ জামাইবাবু কিন্তু কোনোদিনও ওকে ওরকম ভাবে কোনো কিছু বলেনি। ঠিক আছে, কালক্রমে মায়েরও বিয়ে হলো, অ্যান্ড মায়া কি বলবো, বিয়েটা অ্যারেঞ্জ কাম লাভ কাম অ্যারেঞ্জ। একটা ছেলে ওকে পছন্দ করতো, তো বলেছে ছেলেটাও ঠিকঠাক আছে, ভালোই আছে, অ্যান্ড ও বিজনেসম্যান, বেশ কোয়াইট রিচ, ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করতো। তো বলছে যে ঠিক আছে মা বাবার কাছে যাও। তো মা বাবার কাছে যখন প্রপোজাল দিল, যেহেতু বললাম ওয়েল টু ডু অ্যান্ড খুব ভালো ফ্যামিলি, তো বাবা কিন্তু দিয়ে দিল। এখন প্রবলেমটা কি হয়ে গেছে, যেটার জন্য আকাশিক রেকর্ড করিয়েছে, সেটা হলো ওর হাজবেন্ড ও দিদি আর জামাইবাবু, তাই না, একই পরিবারের জামাই, মেয়ে জামাই, মানে কোনো ওকেশনে দুজন আসলে না অসুবিধা, খুব অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, যেমন দিদি তো দু চোখে দেখতে পারে না, অথচ বোনের জামার সঙ্গে খুব ভালো বিহেভ করে। হ্যাঁ, অথচ মানে মায়া বলছে যে আমার বর তো বুঝতে পারেনি রুমকি যে দিদি আমার সঙ্গে কেন বিহেভ করছে, অথচ জামাইবাবুর সঙ্গে আমি অত মাখামোখো না, বেশ দেখছি ও ডিস্টেন্স মেনটেন করে চলছে। আমাকে তো আমার হাজবেন্ড জিজ্ঞেসই করে নিয়েছে তোমার দিদির সঙ্গে তোমার প্রবলেমটা কি, আমার সঙ্গে এত ভালো করে কথা বলে, কিন্তু উনি যে তোমাকে লাইক করে না সেটা যে কেউ দেখে বুঝে ফেলতে পারবে, আমি তো তোমার বর। ঠিক আছে, ঠিক ঠিক তো বলছে, জানি না কেন এরকম, বুঝতে পারছি না, মেবি হতে পারে যে আমাকে তো বাবা মেকআপ আর্টিস্টের কোর্স শিখেছে, ওকে তো মানে মানে ওর ডিগ্রি কমপ্লিট করার আগে বিয়ে করে ফেলেছিল, মেবি এটার জন্য রাগ, বলছে আমি তো কিছু তো একটা বলবো, কিন্তু বুঝতে পারছিলাম না। তো জিনিসগুলি না বহুত মানে টক্সিক টাইপের হয়ে গেছিল। এর মধ্যে হয়ে গেছে মায়ার বাবা মারা গেছে, বুঝতে পারছো, মেয়েরা মেয়েদের বাড়িতে কাজ করে যখন এসছে, মানে মায়া বলছে এক মুহূর্তে, দেখো অনেক কন্ট্রোল করে রেখেছে, এক মুহূর্তে সেদিন মানে এটা ঠিক হয়নি।
আমার হয়তো কন্ট্রোল করে রাখাই উচিত ছিল, কিন্তু বলে না কতটুকু কাহা তাক, আমিও তো মানুষ। শ্রাদ্ধের দুদিন আগে দু বোনের মধ্যে প্রচন্ড ঝগড়া, মানে এমন ঝগড়া, মায়ার আগের চোটে ওই বাড়ির থেকে বেরিয়ে চলে আসে। ওর হাজবেন্ড বলছে তুমি মাথা ঠান্ডা করো, তোমার বাবার কাজ, মাকে সাপোর্ট করতে হবে, দু বোন মিলে যদি এরকম করো মাকে কে দেখবে, মানে বলেছে। তখন আমার হাজবেন্ডের কথা আমার কানেই আসছে না, আমি বাড়ি চলে আসি। তো এতটাই ডিস্টার্ব ছিলাম রুমকি, শ্রাদ্ধের দিন সকালে গেছি, গিয়ে খালি কোনো মতে যেটা যেটা রিচুয়ালস করার আমাদের এজ এ সন্তান, আর তো ভাই ঠাই নেই, আমরা করেছি। করার পর ভাবছি কি ব্যাপারটা কি। তো তখন আস্তে আস্তে এই আকাশিক পিএলআর ওনার কিন্তু সন্তানাদিও হয়ে গেছে, ওরাও দেখেছে 2 মাস, মানে মা মাসির ঝগড়া, ঠিক আছে, দিদির তো ছিলই। আবার এদিকে দিদির বাচ্চারা যদি মাসির কে আদর করতো ইয়ে করতো, দিদি কিছু বলতো না, সেম উইথ মায়া, মায়ের বাচ্চারাও বড় মাসি। কিন্তু যতই বলো না, মা যাদেরকে লাইক করে না, বাচ্চাদের কিন্তু ওদের প্রতি একটা রাগ থাকে যে আমার মা পছন্দ করে না, কোথাও না কোথাও ওই জিনিসটা আস্তে আস্তে ছোটবেলা না থাকলে বড় হয়ে কিন্তু আসে। ঠিক তেমনই মায়ার ছেলে মেয়ে বলতো যে তুমি এত ভালো করে মাসিদের সঙ্গে, মাসির সঙ্গে কথা বলো, মাসি এত দেমাগ, তোমার সঙ্গে এরকম ভাবে মিসবিহেভ করবে আমার মায়ের সঙ্গে। তো ওরাও এইটা রাগ, বুঝতেই পারছো ব্যাপারটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো যখন এই আকাশিক অ্যান্ড পিএলআর এর শুনেছে, তো উনি একটা বুক করে, অনলাইনে করে। এবং ভদ্রলোক মানে অনলাইনে, মানে যেহেতু মানে ডিস্টেন্সটা অনেক, তোমার অনলাইনে করে। তো অনলাইনে যেটা হয়েছে সেটা হলো উনি মানে যেটা আর কি বললেন যে এরকম এরকম প্রবলেম হচ্ছে। তো আকাশিক রেকর্ড খোলার আগে নাকি, প্রত্যেকের আকাশিক রেকর্ড আছে, পারমিশন নিতে হয়, ঠিক আছে। আমার আকাশিক রেকর্ড যে খুলবে আগে আমার থেকে পারমিশন নেবে, যে তুমি পারমিশন দাও, সো দ্যাট আমি ইউনিভার্সের আকাশিক রেকর্ডটা খুলবো, তোমার পাস্ট লাইফের ব্যাপারটা দেখবো, ঠিক আছে। তো আমি পারমিশন দিলাম, দেন অনলি উনি খুলতে পারবেন। তো খুললেন। খোলার পর উনি এক এক করে যেটা বললেন যে প্রথম 3-4টা জীবন, ঠিক আছে, 3টা না 4টা জীবনের কথা বললেন। তো যেটা আমি আমাকে বলেছেন ওরকম ভাবেই বলছি, যে প্রথম জীবনে দেখছেন উনি মোস্ট প্রবাবলি যেটা বলছে, যে আমাকে তো এরকম জায়গা বললো, মনে হচ্ছে সেটা বাংলাদেশ। অ্যান্ড আমার মানে মায়া, তখন মায়া, তোরা মায়া বলেই বলছি, হ্যাঁ, না হলে অসুবিধা হয়ে যাবে, ওই জন্মে যদি আমি অন্য নাম দিই আমি নিজে কনফিউজ হয়ে যাব বোঝাতে গিয়ে। তো মায়ার ধরো আগের জন্মের কথা, মায়ার একটা মানে ওর কাজিনের সঙ্গে কোন ফুফাতো না যাই হোক, ভাইয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে বাগদত্তা। সেখানে মায়ার যে বর্তমান দিদি, সে সেই জন্মে মায়ার ইয়ে ছিল, ছোট বোন ছিল, ঠিক আছে। সে বড় আপুকে রেখে ছোট বোন ওই ছেলেটার সঙ্গে ভেগে গেছে, ঠিক আছে, ওইটা একটা রাগ। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে যদিও, মানে ও এই অবধি দেখেছে যে ওর বিয়ে তো হয়েছে, ওর নিকাহ হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই রাগটা রয়েছে যেহেতু বাগদত্তা ভালোবাসার মানুষটাকেও ছোট বোন কেড়ে নিয়েছে, ঠিক আছে। পরের জন্ম দেখেছে যে মায়া মায়া ছোট বোন, মানে সেকেন্ড আর কি, প্রথম জন্ম সেকেন্ড জন্ম, এখন যেটা মায়ার অনামিকার জন্ম, যেটা 80s এর কথা বললাম, ওটা ধরো 3 নম্বর জন্ম। আগের জন্ম দেখেছে যে মায়া ছোট, ওর ইয়ে ওর দিদি বড়, এবং দিদি যেই ছেলেটাকে ভালোবাসতো, হ্যাঁ, মানে ব্যাপারটা দিদি যে ছেলেটাকে ভালোবাসতো, ছেলেটা আবার মায়াকে ভালোবাসতো, হ্যাঁ, মায়া আবার ছেলেটাকে ভালোবাসতো না, হ্যাঁ। কিন্তু ছেলেটা কিন্তু একটাই, এখন যে মায়ার জামাইবাবু, ওই ছেলেটার কথাই বলছি। দিদি খুবই ভালোবাসতো, মায়া ভালোবাসতো না। তো তখন নাকি মানে ওই জামাইবাবু নাকি প্রপোজাল নিয়ে আসে বড় বোনের জায়গায় ছোট বোন, তো অ্যাজ ইউজুয়াল ছোট বোনকে তো দেবে না, বড় বোনকে রেখে। তো তখন নাকি জিজু মানে কোনো কিছু একটা আর কি করেছে, কিডন্যাপিং হোয়াট এভার ইট ইজ, ছোট বোনকে নিয়ে চলে যায়, ঠিক আছে, ছোট বোনকে নিয়ে চলে তো যায়। এবং এটা কিন্তু মায়ার কোনো দোষ ছিল না, মায়া কিন্তু ওই মানে যেটা আর কি আকাশিক রেকর্ডাররা বলছে, যে মায়া বলছে যে আমাকে বলছে তুমি কিন্তু ওই ছেলেটাকে তখন পছন্দ করতে না, মেবি হয়তো আগের জন্মের রাগ যেহেতু তোমাকে রেখে অন্য ওকে বিয়ে করে নিয়েছিল, তো তুমি ছেলেটাকে পছন্দ করতে না, বাট ছেলেটা তোমাকে পছন্দ করতো। কিন্তু তুমি যেহেতু রাজি হওনি, বড় বোনটা আবার ওকে পছন্দ করতো, মানে মায়াকে নিয়ে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওকে মানে সংসার পাততে বাধ্য করে, হোয়াট এভার, ঠিক আছে, গেল। তখন আকাশিক রেকর্ড বলছে যে তারপরে এই জন্ম, কিন্তু এই দুটো জন্মের আগে আরেকটা জন্মে তোমাদের আরেকটা জিনিস দেখা যাচ্ছে, বলছে কি, মানে মানে একদম প্রথম জন্মটা এই দেখা যায়নি, প্রথম জন্মেরটা দেখা গেছে, মানে রিজনটা শুরু থেকে হয়েছিল। দেখেছে মায়ার দিদি ছিল মায়ার সৎমা, ঠিক আছে। তো সৎমা ছিল, সৎমা খুবই ইয়ং এজ, হার্ডলি মানে মায়া তখন ছোট, মানে কত হবে,
12-13 বছর হলে সৎমার বয়স ধরো 16। জোর করে মানে সৎমাকে বিয়ে দেওয়া হয়েছে, গরিব ঘরের মেয়ে। এবং সৎমা যাকে ভালোবাসতো মনে মনে, তার সঙ্গে মায়ার বিয়ে ঠিক হয়ে মায়ার বিয়ে হয়ে যায় যে নাকি এখন মায়ের জামাইবাবু। মানে জিনিসগুলি কিভাবে রোটেট হচ্ছে বুঝতে পারছো? মানে আমার তো মনে হয়, মানে এটা আমি আগেও শুনেছি, এখন যে আমার হাজবেন্ড বলো বা আমার মেয়ে বলো বা আমার মা বাবু, আগের জন্মেও নিশ্চয়ই কোনো কিছু ছিল। ইনফ্যাক্ট আমার বন্ধু বান্ধবরাও, ওদের সঙ্গেও কিছু রিলেশন আমার ছিল এই জন্মে। মানে দেখেছো কিভাবে রোটেশন হচ্ছে, সৎমা যাকে ভালোবাসতো ওই মেয়ে বিয়ে করেছে, তারপরের জন্মে মানে কেমন টাইপের ছিনিমিনি খেলা হচ্ছে। তখন আকাশিক রেকর্ড বলছে যে এখন, তখন উনি বলছেন যে আমি বুঝতে পারছি ওর জন্য হয়তো দিদির খুব রাগ আমার উপর, এবং যেহেতু লাস্ট জন্মে ওকে কিডন্যাপ করে বিয়ে করে দিয়েছিল ওর ভালোবাসার মানুষটা, ওই রাগটা রয়ে গেছে। তখন আকাশিক রেকর্ডের ইয়েটা বলছে, বলছে তুমি না তোমার দিদির সঙ্গে খুললাম খুল্লা কথা বলো, ওর ইনসিকিউরিটিটা কি নিয়ে ওটা কথা বলো, হ্যাঁ। তো তখন গিয়ে তুমি বুঝতে পারবে, এবং দিদিকে তুমি কনসোল করো, অ্যান্ড তুমি তুমি যেটা ভুল করেছো ওর জন্য ক্ষমা চাও। উনি যেটা ভুল করেছে, উনি তো বুঝতে পারছেন না, তুমি ওটার জন্য ওনাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করো মানে যা যা করেছে ভুলে গেছি না, ওটা তো গেল জন্মের কথা, ওটা সব শেষ শেষ। আর আমি যা করেছি আমাকে ক্ষমা করে দাও। যাই হোক, তো একদিন কি হয়েছে, ওনার কথা মতো তারপর মায়া, হয় না মানে উনি যখন জানতে পেরেছেন যে এই কন্ডিশন, তো একদিন ওর দিদিকে ইয়ে করেছে, হ্যাঁ। দিদির সঙ্গে আর কি কথা, মানে মার বাড়ি এসছে, দুই বোন মার বাড়ি এসছে। তো হয় না, অনেক সময় দেখবি যে না, মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এতদিন দেখেনি তো ঠিক আছে, মুডটা দুই বোনেরই ঠিক আছে। তখন মায়া বলছে আচ্ছা দিদি একটা কথা বলতো, তুই আমার উপর এত রেগে আছিস কেন? হ্যাঁ, একটা কথা বল। তখন বলছে যে কোথায় রেগে আছি, আমি তো ঠিক করেই কথা বলছি। বলছে না, তুই নিজে দেখ, তুই কোনো কারণ ঠারণ না হুটহাট করে আমাদের দুই বোনের মধ্যে লেগে যায়। তো কিছু কখনো আমারও দোষ থাকে, মানে নিজের কথা তো বলতেই হবে, না হলে সবসময় যদি বলে দিদি করেছে তাহলে দিদি রেগে যাবে, তাই না? তো বলছে যে তুইও করিস। তো ব্যাপারটা কি, তখন বলছে যে কিছু না, আমি হয়তো একটু ইনসিকিউরিটি ফিল করতাম, যেটা তো জামাইবাবু আমাকে বুঝিয়েছে এত ইনসিকিউরিটি ফিল করো না। তো জামাইবাবুকে নিয়ে তোকে নিয়ে আমি একটু ইনসিকিউরিটি বলেই দিয়েছে ফিল করতাম, আমার মনে হতো যে আমার থেকেও বেশি আমার বর তোকে ইম্পর্টেন্স দিচ্ছে। তোর মনে আছে আমার জন্য যখন একটা মানে গিফট আনতো, ধর কোনো সালোয়ার পিস আনতো, সেম অন্য কালারে তোর জন্যও আনতো। তো বলছে দেখ, ওটা তো জামাইবাবু নিজের বোন হিসাব, বোন থাকলেও তোর ঘরে যদি আজকে জামাইবাবুর বোন থাকতো, খালি তোর জন্যই আনতো, জামাইবাবুর বোনের জন্য আনতো না, বল? তো বলছে হ্যাঁ, তো জামাইবাবু আমাকে বুঝিয়েছে, এন্ড আমি এটা জানি যে আমার বর আমাকেই ভালোবাসে, মানে ওকে শুনিয়েই বলেছে মায়াকে যে আমার বোন আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না। তখন মায়া বলছে যখন জানিসই তাহলে কেন নিজের বোনের সঙ্গে এরকম করছিস? তোরও সংসার আছে, আমারও সংসার আছে। আচ্ছা দিদি, যা ভুল হয়েছে আমার, মেবি হয়তো আমি ওই জিনিসটা বুঝতে পারিনি, আমিও হয়তো ওরকম কিছু করে ফেলেছি, সেটাতে হয়তো তোর ইনসিকিউরিটি আসতেই পারে, মেবি অজান্তেই করেছি। ওটার জন্য আমি তোকে ক্ষমা, তোর কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে, ভুলে যা সবকিছু। আর তুই ইনসিকিউরিটি ফিল করিস না, তোর বর আমার দাদার মতো, ওরকম ভাবে ডাইরেক্ট বললো, হ্যাঁ, তোর বর আমার দাদার মতো, তুই ভুলেও ভাবিস না যে জামাইবাবুর প্রতি আমার ওরকম কোনো ফিলিংস আছে, হ্যাঁ, কোনোদিনও ছিল না, থাকবেও না। তো এরকম করে বলেছে, বলার পর তো চলো অনেকটা ঠিক হয়েছে। তো এখন যেটা মায়া আমাকে বললেন যে অনেকটা ঠিক হয়েছে রুমকি, এখন মাঝে মধ্যে যেটা একদমই কথা হতো না ফোনে দুই বোনের কথা, এখন কিন্তু মাঝে মধ্যে দুই বোনের ফোনে কথা হয়। তো যাই হোক, আস্তে আস্তে জিনিসগুলি অনেকটা সলভ হচ্ছে, আমার ইমোশনগুলি আমি কন্ট্রোল করতে পারছি। আমি বুঝতে পেরেছিলাম প্রথম দেখাতে কেন আমার জামাইবাবুর প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। হয়তো ওই জন্মে যখন ওর বাগদত্তা ছিল, সেই ফিলিংসটা কাজ করছিল আমার সেই মনে। তার পরের জন্মে তো জিনিসটা পুরো উল্টো হয়ে গেছিল, হয়তো আমার ও আগের জন্মে এরকম করেছিল বলে রাগের চোটে আমি ওকে, মানে ও আমাকে ভালোবাসতো বাট আমি ওকে রিজেক্ট করে নিই। তো এই জন্মের ফিলিংসটা এসেছিল, বাট আমি ওটা ওভারকাম করে নিয়েছি। তো যাই হোক, মানুষের না সত্যি বলবো কি, আগে আমাদের তো সোলটার মরণ হয় না, আমার ব্রেইনটা মরে যায়, মানে মস্তিষ্কটা মরে যায়, সব মরে যায়, বাট সোলের মেমোরিটা তো থাকে, সোলটা তো থাকে। হয়তো আমরা আগের জন্মের কথা ভুলে গেছি কিন্তু সোল ভুলে না। এই যে ইমোশন, কাউকে দেখে দেখবে নাকি, হয়তো তুমি কাউকে চেনো না কিন্তু দেখে বলছি তো মানুষটা সুবিধা না, আমার না ভালো লাগছে না। কাউকে দেখবে হয়তো চেনো না, রাগ ওঠে দেখলে। কাউকে দেখবে যে ওর ইমোশনে তোমার হয়তো চোখে দু ফোঁটা জল চলে আসে। এটা মনে হয় আমাদের আগের সোলের সঙ্গে কিছু একটা তো কানেকশন ছিল এদের সঙ্গে, ওর জন্য হয়তো ইমোশনটা আমরা ফিল করি। হতেই পারে। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করো। সত্যি প্রচন্ড, আমি বললাম বহুত সেন্সিটিভ একটা ইস্যু, ভূতি একটা অন্যরকম ইস্যু। তোমাদের কেমন লাগলো জানাও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, জানো তো কথায় গল্পের 3 দিন আসে,
মঙ্গলবার এবং শুক্রবার দুপুর 3টায়, এবং শনিবার ঠিক রাত 10টায় আমি লাইভে চলে আসি। আসবে তো তোমরা? হ্যাঁ, জমিয়ে আড্ডা মারবো। তো চলো নেক্সট ঘটনায় চলে যাবো, লেকিন বিফোর দ্যাট আমাদের ট্যাগলাইন, কথায় গল্প ভূতের একটা স্টেশনে আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ ছোটবেলায় সাত ভাই চম্পার গল্প শুনতেন না? কি ভালো লাগতো বলুন তো? এখনো তো শুনলে নস্টালজিক ফিলিং একটা কাজ করে। ভাবুন না, সেই নস্টালজিক ফিলিংটাই ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা আমার। তো আর দেরি করবো না, নেক্সট চলে যাব অপর্ণার ঘটনায়। তো অপর্ণা পড়া মানে প্রচন্ড একটা ইউনিক ঘটনা পাঠিয়েছে। অ্যান্ড অশরীরী আত্মা ভালো হোক মন্দ হোক, যখন তুমি জানো সেটা মানে সে অশরীরী, তার সে দেহধারী নয়, কোথাও না কোথাও ভয় কিন্তু সবাই পাবে, তুমিও পাবে আমিও পাবো, যেমন অপর্ণারা পেয়েছে। আচ্ছা, অপর্ণা অ্যাকচুয়ালি একটা মফস্বলে থাকে, এবং ধরে নাও, হ্যাঁ ধরে নাও কি, আমি বলেই দিচ্ছি জায়গাটার নাম, ওরা অ্যাকচুয়ালি শিলিগুড়ির বাসিন্দা। ওরা কোর্স করার জন্য কলকাতায় আসে, 3টা মেয়েকে একটা রুমে মানে একটা ফ্ল্যাট মানে ভাড়া দিয়ে, মানে ওদের এরিয়ারই তো মেয়ে, একই কলেজে পায়, তো বলছে ঠিক আছে 3জন একসঙ্গে থাকলে মা বাবারও টেনশন ফ্রি। অ্যাকচুয়ালি আগের ঘটনায় তো সব মানে কোনো কিছু ডিসক্লোজ করতে পারবো না, তো ওই রিদেমেই ছিলাম, কিন্তু অপর্ণা তো বলেছে তুমি ডিসক্লোজ করো, কোনো অসুবিধা নেই, তো আমি ডিসক্লোজ করে দিলাম। তো যাই হোক, তো যেটা বলছিলাম, একটা ফ্ল্যাট আর কি ভাড়া দিয়ে 3জন থাকবে, ওকে টেনশন ফ্রি, একই সঙ্গে যাবে কলেজ ফলেজ, কোনো ব্যাপার না, 3 টাইমে লাগে অত। যদি কষ্ট হয় রান্নার মাসে একটা রেখে দেবেন, রান্নার যে হাউস হেল্প, সো দ্যাট মেয়েদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, যেমন ভাবা তেমন কাজ। তো এসে খুঁজে পেতে না একটা মানে বাড়ি পেলো। তো মানে বাড়িটা কেমন বলো তো? বাড়িটা হলো তোমার বিল্ডিং, মানে সব 3 ভাইয়ের 3টা পোর্শন, হ্যাঁ, বড় ভাই, ছোট ভাই এবং মেঝো ভাই। তো নিচের পোর্শনটা হলো ছোট ভাই, যে আর্মিতে ছিলেন, হ্যাঁ পুলিশ আর্মিতে ছিলেন, এবং খুবই ডিসিপ্লিন অ্যান্ড স্ট্রিক্ট ছিলেন। তো বড় ভাই মেঝো ভাইয়ের মৃত্যু হয়ে যাওয়ার পরে ওদের ফ্যামিলি কিন্তু ওই তলাতে থাকে, কিন্তু ছোট ভাইয়ের কোনো বিয়ে ঠিয়ে করেননি উনি। ওনার মৃত্যু হওয়ার পর কিন্তু নিচের ফ্লোরে কেউ থাকে না। আচ্ছা, নিচের ফ্লোরে কি আছে আমি বলে দিচ্ছি। নিচের ফ্লোরে আছে টু তোমার 3 BHK আর কি, হ্যাঁ, মানে অত বড় বিল্ডিং নয়, মানে একটা ওদের পৈতৃক মাটিতেই বিল্ডিংটা করেছিল 3 BHK। তো 3 BHK এটার জন্য 3টা রুম 3জনে নেবে, অ্যান্ড কিচেন রুম ইয়ে আছে। তো নিচের পোর্শনটাই হলো সেই আর্মি স্টাফের আর কি, সেই অফিসার বলি বলছি, সেই অফিসার, ঠিক আছে। তো যেহেতু মানে ওর কোনো উত্তরসূরি নেই, তাই এই ওর ফ্লোরের ভাড়াটা 2 ভাইয়ের ফ্যামিলিরা ভাগ ভাগ করে নেয়, ঠিক আছে, যেহেতু প্রপার্টিটা মরার পর ওরাই পেয়েছে। ভাগ ভাগ করে নাও, ধরো 30,000 হলে 15,000 ওপর মেঝো ভাই আর বড় ভাইয়ের ফ্যামিলি এরকম করে 15-15 করে পায়, ঠিক আছে ফাইন। তো ওরা এসছে, আসার পর সব বলে ঠিক ছিল, জানো তো, একদম পুরো ভালো জায়গায়, প্রপার জায়গায়, হ্যাঁ। তো একদিন আমরা মানে এসছি, এসে ঠিকঠাক করছি চলছি, আর 3টা মেয়ে তো বুঝতেই পারছো পড়াশোনা, আমরা কিন্তু ওরকম ঠাকুরের ফটো মানে ঠাকুরের সিংহাসন টিংহাসন বসাইনি। তো মা বলেছে নেক্সট যখন মা আসবে তখন একটা ওই যে কোনো ঠাকুর, সে রাধা মাধব হতে পারে, সে লক্ষ্মীনারায়ণ হতে পারে, একটা ঠাকুর রেখে রেখে দেবে, সো দ্যাট আমরা প্রণাম টুনাম করে ইয়ে করলাম, পরীক্ষায় যাও, ঠাকুরের আশীর্বাদ তো সবসময় দরকার, কারণ পরীক্ষায় যাও আর কলেজ করতেই যাও, একটু প্রণাম করে গেলে তো ভালো লাগে, ঠিক আছে। তো তখন অব্দি রাখা হয়নি। তো 3-4 দিন গেছে, যাওয়ার পর একটা মানে হাউস হেল্পকে আমরা রেখেছি রান্না ঠান্না করার জন্য, আর উনি বাসন টাসন ইয়ে করে যাবে আর ঘর টর মুছে যাবে, তো ওনাকে একটা এক্সট্রা চাবি দিয়ে দেবো। তখন যখন এক্সট্রা চাবিটা দিতে গেছি, তো উনি বলছে না বাবা, আমি এখানে একা কোনো ঘর ইয়ে করবো না, ঘরের কাজ করবো না, তোমরা যখন ইয়ের থেকে আসবে লাগে সকালবেলা এসে আমি রান্নাটা করে যাব, আর তোমরা যখন বিকেলে আসবে তখন এসে আমি বাদ বাকি কাজগুলি করে দিয়ে যাব, আমি একা একা ইয়ে করবো না। বলছি কেন? বলছে না না এমনি। তো বলছে কি ভয় পাচ্ছ কেন? বলছে না গো, ওই সময় আমার অন্য কাজ আছে, যদি পোষায় বলো। তো মানে এই তো মহা বিপদ হলো, মা বাবারাই ঠিক করে দিয়ে গেছে, ঠিক আছে চলো তুমি তোমার মতোই চলো। শুরু হলো কি, যেহেতু বলছে যে দেখো আমাদের না ওইরকম কোনো টাইম ফিক্স ছিল না পড়াশোনা, এরকম হতে পারে রুমকি দিয়ে আমি 1টা 2টো অব্দি আমরা রাত্রে পড়তাম, সকালবেলা ধরো 7টা 7:30টায় উঠে, কোনো সময় 8:30টায় ক্লাস থাকতো, 9টায় ক্লাস থাকতো, সবসময় তো একই টাইমে ক্লাস থাকতো না। আর আমাদের যেহেতু এই ফ্ল্যাটটা নেওয়ার একমাত্র কারণ ওয়াকিং ডিস্টেন্সে কলেজ, ঠিক আছে, ওটার জন্য আমরা এই ফ্ল্যাটটা নিয়েছি। অ্যান্ড ওয়াকিং ডিস্টেন্স অতটা ইয়ে না, যদি বেশি খিদে পেতো বাইরে থেকে কিনে খেয়ে নিতাম ওইরকম টাইপের, ঠিক আছে ফাইন। তো মাসির কাছে চাবি ছিল, তো বলছে ঠিক আছে আমরা যখন কলেজ, তুমি ঘুমিয়ে থাকবো অসুবিধা হবে, তুমি খুলে কাজ টাজ করো, তারপর আবার তুমি বেরিয়ে যেও, ঠিক আছে ফাইন। প্রবলেম কি হলো, প্রত্যেকের সঙ্গে প্রথম শুরু হলো মোবাইলের, যে আমাদের মোবাইলে দেখবে প্রত্যেক একটা টাইম শো করে না, ঘড়ি ওয়াচ শো করে,
প্রত্যেকজনের মোবাইল দেখে আপনা আপনি, ধরো এখন ধরো আমি রাত্রে শুট করছি, রাত্র 11টা বাজে, রাইট? 11টা বাজে তো, কিন্তু ওদের মোবাইলে সবসময় আধা ঘন্টা 11:30 সেট হয়ে যেত। মানে যদি 11টা বাজে 11:30 সবসময় আগে, ঠিক আছে? ওয়াচ, ওই স্মার্ট ওয়াচ গুলি যে আজকাল হয়, সেগুলোও দেখছি সব ঘড়ি আস্তে আস্তে আধা ঘন্টা এগিয়ে যাচ্ছে। ঠিক করছে, 1-1.5 ঘন্টা পর আবার দেখি আপনি কি হলো, প্রত্যেকটার মোবাইল তো নষ্ট হতে পারে না, খালি ওই টাইমের প্রবলেম হচ্ছে, আর কোনো কিছু প্রবলেম কিন্তু হচ্ছে না, ঠিক আছে? আমি যেমন বললাম রাত্রেবেলা ওরা তো পড়ে, তোমার ঘুম থেকে উঠবে দেরি করে, 6টা 6:30 সাফিসিয়েন্ট, উঠলে ওই বললামই 2 ঘন্টা আরামসে হয়ে যাবে, তো 7টার সময় উঠলে হয়। যদি বিশ্বাস করবো না, ভোর 4:30 5টার সময় কলিং বেল এমন জোরে জোরে প্রেস করা শুরু হয়। আমরা তো একদিন প্রথম দিন বুঝতে পারি নাই, ধর্মর করে উঠেছি, উঠে গিয়ে দেখি কেউ নেই। মানে আমরা তিনজনই অবাক, এরকম পাগলের মতো টিং 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 করে কে বাজাচ্ছে ভোর 4:30 5টায়। উঠে দেখি কেউ নেই, প্রচন্ড ভয় লাগলো, ঠিক আছে? তারপর হলো ঠিক আছে ফাইন, একদিন কি হয়েছে, আমরা ডাইনিং টেবিলে খেয়েছি, বাইরের থেকে এনেছি, সবসময় তার রান্না নিজের ঘরের রান্না খেতে ইচ্ছে করে না, বিরিয়ানি বাগেরা এনেছি। তারপর খাওয়ার পর আমরা না তিনজন এতটা টায়ার্ড ছিলাম, আমরা বলছি ঠিক আছে চল কালকে সকালে করবো, হ্যাঁ। তো আমাদের মানে ওই তোমার ওই যে কাগজের মোড়কে দেয় না, তো ওগুলি প্লেটে তো ওরা খেয়েছে, তো প্লেট গুলি না ওখানে রেখে বলছে ঠিক আছে কালকে সকালে ও এসে সাফ করে নেবে, ইচ্ছে করছে না। তো টেবিলে ওখানে রেখে মোটামুটি পরিষ্কার করে খেলেও দেখো হাড় ফাড় তো থাকে, ওরকম করেই রয়েছে, বুঝতেই পারছো বাচ্চা মেয়ে ওরা, হ্যাঁ। তো নিজের রুমে গেছে, ও মা কি ঘুমাবে, 2টো 2:30টার সময় বাসন কাসনের ঘনর 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 আওয়াজ, বিশ্বাস করো মানে কুম্ভকর্ণ অব্দি জেগে যাবে, এত ইউটেন্সিলস এর আওয়াজ। না পারতে তিনোটা উঠে এসছে, উঠে এসে দেখে যে সত্যি রান্নাঘরের বাসনপত্র মানে উল্টো পুল্টা করা আছে, এবং ওরা প্লেট গুলি তো এরকম করে 3টা প্লেট রাখা ছিল, হ্যাঁ। 3টা প্লেটের উপর একটার উপর একটার উপর একটার উপর রেখে চিকেন গুলি উপরের প্লেটটার মধ্যে রেখে ওইখানে রেখে চলে গেছে, যাতে যে সকালবেলা আসার পর ঠিকঠাক পরিষ্কার করে যাবে। কিছু তো নেই, মনে হচ্ছে প্লেট গুলি 3টা প্লেট এরকম করে রাখা, কিন্তু 2 টুকরা হওয়া, মাংসগুলি এরকম করে ফেলানো, মানে মনে হচ্ছে প্রচন্ড মানে কিছু একটা ভূমিকম্প হয়ে গেছে। তো প্রথমে ভেবেছে বিড়াল টিড়াল ঢুকে এই কাজ করলো নাকি, সারা তন্ন তন্ন করে ঘর খুঁজলো, বিড়াল তো নেই। আর বিড়াল বলছে যে একটু মিও মিও সাউন্ড তো পাবো, কিছুই তো পেলাম না, কি হলো ব্যাপারটা, ঠিক আছে? তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আরো বলেছে যে রুমকিদি অনেক রকমের হয়, যেমন বলে না যে পান থেকে চুন খুসলে ধরো মনে হচ্ছে কুমোরকে ফ্লাশ করছে, মানে জানান দিচ্ছে যে তুমি গলত করছো। কিন্তু দেখো রুমকি দি, আমরা হলে বললামই 2টো 2:30 অব্দি পড়ার পর কে 4:30 5টায় উঠবে আমাকে বলো তো? আমরা তো দুপুরবেলাও ঘুমোতে পারি না, কলেজ টাইম থাকে। তো এরকম উৎপাত হওয়ার সঙ্গে সঙ্গে আমি না মাকে জানালাম, মা ফ্ল্যাটটা না ভালো না গো, এরকম এরকম বলার পর মা বলছে যে দাঁড়া, ঠাকুরের ফটো কিনে নিয়ে আস, কিনে নিয়ে এসে লাগা, আমি আসছি। হ্যাঁ আমরা আসছি তো শিলিগুড়ির থেকে, বুঝতেই পারছো, তৎকালে টিকিট করে ওরা আসে, আসার পরে বলছে যে এরকম এরকম হচ্ছে। তো না খোঁজ খবর নেওয়া শুরু করলো, স্পেশালি ধরলো প্রথমে ডোমেস্টিক হেল্পারকে, বলছে তুমি অনেক কিছু জানো, তুমি বলো তো 3টা মেয়েকে আমি এখানে রেখে যাই, কি করে রেখে যাই, তুমি যদি জানো বলো। হ্যাঁ তুমিও তো কারোর মা হবে, বলো তোমার বাচ্চার সঙ্গে যদি এরকম হতো। তো বলছে ঠিক আছে আমি বলছি, কিন্তু প্লিজ কাউকে বলবেন না, হ্যাঁ বলে বলো। তো বলছে যে এরকম এরকম যে ওই মিলিটারি ভদ্রলোক ওনার, উনি যদি মানে এখানে ভাড়াটিয়া থাকে, এমনি কিছু করে না, লোকটা খুবই ভালো এবং মরে যাওয়ার পরে কোনো উৎপাত করে না, কিন্তু উল্টা পুল্টা বেচাল দেখলে অসুবিধা হয়। ওই সকালবেলা যেমন ধরো আগেও ভাড়াটিয়ারা যে এসছে, মানে রাত বিরাতে ওদের জন্য রাত বিরাত, মানে ভোর 4:30 5টার সময় কলিং বেল টিপে ঘুম ভেঙে দেওয়া, মানে তুমি যদি পুরো মানে ঘর দুয়ার টিপটপ করে না রাখো সেই আরেকটা প্রবলেম করা শুরু করে, না এরকম অনেক রকমের প্রবলেম করা শুরু করে, ঠিক আছে? আর হলো ওই টাইম যে ঘড়ির কাটাটা, বলছে সবসময় ঘড়ি নষ্ট হয়ে যায়, এখন উনি তো আর অত ভালো করে বোঝায় না, খালি বলে ঘড়ি নষ্ট হয়ে যায় ঘড়ি নষ্ট হয়ে যায়। তো বোঝার পর তো বুঝেই গেল এখানে আর থাকা যাবে না, দেন এন্ড দেন সঙ্গে সঙ্গে মানে হয়তো একটু দূরেই পড়েছে, বাট একটা মানে ফ্ল্যাট পেয়েছে, 2-3 দিন খোঁজার পর ওরা তিনজনকে ওখানে শিফট করিয়ে দিয়েছে। যদিও আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু ওর মা কিন্তু পুরোপুরি 3টা মেয়ের এখানে ঠাকুরের ফটো লাগিয়ে গেছে। তো যাই হোক, এই ছিল অপর্ণার একটা ঘটনা, খুবই ইউনিক লাগলো, সত্যি খুবই ইউনিক লাগলো ভাই, সত্যি আধা ঘন্টা এগিয়ে যাওয়া ঘড়ি, কি বলবো আর কিচ্ছু বলার নেই। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন, তা আরো ঘটনা থাকলে অপর্ণা পাঠিয়ে দিও। তোমাদেরকেও বলছি যারা শুনছো কিন্তু ঘটনা আছে, পাঠিয়ে দাও, শুরু করব সবার সঙ্গে শেয়ার করা।
তাড়াতাড়ি পাঠাও আর শেয়ার করো সকলকে। তোমরা যদি শেয়ার না করো ঘটনা পাবো কি করে? প্রচুর প্রচুর শেয়ার চাই। ছোট্ট ফ্যামিলিটাকে বড় করতে হবে, সো দ্যাট আরো ঘটনা শোনাতে পারি তোমাদের, তাই না? তো চলো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।